এখন বাজে 9:30। আমরা বেরিয়ে যাচ্ছি এই ফন্টেনাস লেন থেকে টুয়ার্ডস সাউথ গোয়া। আমাদের কতটা সময় লাগবে কি সেটা যেতে যেতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে এই ফন্টেনাসে প্রায় একদিন বলবো না, একদিনের কিছু কম সময় কাটালাম, তার অভিজ্ঞতা সারা জীবনের সাক্ষী হয়ে থাকবে। এই এক প্রাচীন পর্তুগিজ কলোনিতে কাটানোর অভিজ্ঞতা দারুণ ছিল। বাড়িগুলো প্রায় শতাব্দী প্রাচীন, কিছু কিছু বাড়ি রিনোভেট হয়েছে। যেটা সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে, এত কালারফুল বাড়ি, প্রচুর থাকার হোটেল আছে বা এখানে ক্যাফে বা রেস্টুরেন্ট আছে। আপনারা চাইলে এখানে আসতেই পারেন, থাকতেও পারেন। বিভিন্ন মানের আছে, এক একটা জায়গা তো 4-5 হাজার টাকাও আছে। আমি যেখানে ছিলাম সেখানে তো 1300 টাকা। দাম দর করলে একটু কমতে পারতো, কিন্তু আমার মনে হয় ঠিকঠাক এটা। এরপরে বোধহয় ডিসেম্বর মাসে আরও বাড়বে। তাহলে যাওয়া যাক সাউথ গোয়ার দিকে। আর এই যেখানে আমি রয়েছি, এই যে এই লজটা এলিট লজ, তার ফোন নাম্বার আপনি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তাহলে ফন্টেনাস লেককে বাই বাই, টাটা, দাদা টাটা বাই বাই। আমরা চললাম সাউথ গোয়া। আগামী 2 দিন সাউথ গোয়াতে দাপিয়ে বেড়াবো, আর পরবর্তী ভিডিওতে তুলে ধরবো। আজকে কিছুটা তুলবো, পরবর্তী ভিডিওতেও তুলে ধরবো। तेरा खत्म जुगनों से सब लगे ओ जाने क्यों तू लगे कोई साथी पुराना। এখনো মাঠগাঁও পৌঁছতে আর 10 কিলোমিটার মতন। এখানে একটু তেল ভরলাম 253 টাকা মতন এইচপি পেট্রোল পাম্প থেকে। এখানে একটা সাবওয়ে আছে। আমরা ব্রেকফাস্ট কিছু করিনি, রনি খাবে না বলছে, কেননা ওর পেটটা একটু সমস্যা করছে, কিন্তু আমি তো খাবো। এখন বাজে 10টা 13, ব্রেকফাস্ট করে নিই, দেখা যাক কিছু পাই কি না। সবাই সবাই খুলেছে। দুর্দান্ত একটা ব্রেকফাস্ট করলাম, আর সেটা করলাম পুরোপুরি ভেজিটেবল দিয়ে, আর 190 টাকা মতন পড়লো আমার। তার কারণ হচ্ছে আমি একটু বেশি করে একটু হেভি ব্রেকফাস্ট করলাম। তার কখন আবার লাঞ্চ খাবো, কদিন ধরে লাঞ্চ টাইম তো বিকেল পেরিয়ে যাচ্ছে। আজকে কোথায় থাকবো, হোটেল খুঁজতে হবে, সেই জন্য ব্রেকফাস্টটা এরকম করলাম। চল বেরিয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্য সাউথ গোয়ার জন্য। এখনও মাঠগাঁও পৌঁছায়নি। মাঠগাঁও পৌঁছাতে এখন 5-6 কিলোমিটার। এখন বাজে ঘড়িতে 10টা 40 মতন। রাস্তা দেখুন, দারুণ দুর্দান্ত রাস্তা। আপনি গোয়াতে এসে তার বিচ বা এখানকার পার্টি বা যাই বলুন না কেন, বা ক্রুজ রাইডিং, সব কটা যদি এনজয় করেন, কিন্তু তার সঙ্গে এখানে গাড়ি বা স্কুটি রাইডিং অবশ্যই এনজয় করবেন। এখানকার রাস্তা অনবদ্য, দুর্ধর্ষ, একদম টপ ক্লাস রাস্তা। আর দেখুন আমরা এখানে মাঠগাঁও ট্যাক্সি স্ট্যান্ড, আর এখানে বাস স্ট্যান্ড। এটা বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড মাঠগাঁও। আপনারা যদি স্টেশন থেকে আরও 1 কিলোমিটার এগিয়ে আসেন, এইগুলো পেয়ে যাবেন। বাস স্ট্যান্ড থেকে শুরু করে ট্যাক্সি স্ট্যান্ড ইত্যাদি, এগুলো। এটা বাস স্ট্যান্ড এই দিকটা। দেখুন আমরা ওল্ড মার্কেট সার্কেল থেকে ডান দিকে নিয়ে নেবো, সোজা গেলে মাঠগাঁও স্টেশন। এই আমরা ডান দিকে নিয়ে নিচ্ছি। আমরা সাউথ গোয়া যাব। আমরা ওল্ড মার্কেট সার্কেল থেকে যখন ডান দিকে নিলাম, ওইখান থেকে পালোলেম বিচ হচ্ছে 40 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা লাগবে। এখনও হোটেল ঠিক করিনি, আর পথ চলতে যেতে যেতে একটা ফলের দোকান দিয়েছে, আর আম কিনে খেতে শুরু করে দিয়েছে। এই চৌসা আম কি মিষ্টি জানেন না, দারুণ। আম খেতে আমার বড্ড ভালো লাগে, আমার ফেভারিট। ঠিক আছে, আমি জানি আপামর বাঙালির সবার ফেভারিট। এই দেখুন, আর রনি বলে ভিডিও করবো, আম খাওয়ানোর কি দেখাবো? আমাকে কি দিয়ে ফুড ব্লগিং শুরু করাবি? হ্যাঁ, ফুড ব্লগারও হয়ে যায়। ফুড ব্লগার এই করে করে এই আম খেতে খেতে গাড়ি কিনে নেবো কোন দিন, দেখে নিস না। ঠিক আছে স্যার। একটু ফলাহার করলাম। রনি এখনও কিছু খায়নি, ওর পেটের সমস্যা। স্যার পেটের সমস্যা না, যাই হোক খাচ্ছে না, তাহলে কী বলবো বলুন। যাই হোক আমরা আবার একটু বেতুলের দিকে যাই, ওইদিকে একটু থাকার জায়গা টায়গা আছে কিনা দেখি। প্রথমে ভেবেছিলাম পালোলেম, অত দূর যাবো না। পালোলেম এখান থেকে কত কিলোমিটার দেখাচ্ছে রে? 33 কিলোমিটার। এখন বেজে গেছে প্রায় 11টা 15। একটু বেতুলের দিকে যাই, ওখানে কিছু থাকার অপশান খুঁজি। দেখুন আমরা ডান দিকে বেরিয়ে গেছি বেতুলের দিকে। ওই রাস্তা ধরে ধরে যাব, যেখানটা পছন্দ হবে সেখানে থাকবো। এইদিকে বেঁকে যাচ্ছে বেতুল। এখান থেকে বেতুল প্রায় 10 কিলোমিটার। ওই যে দোকানে আম খেলাম, সেই দাদা আমাদের বলল
বলছে এইদিকে রাস্তা ধরে ধরে এটাকে পালনের এদিক দিয়েও যাওয়া যায়। এবার আপনি এখানে অনেক থাকার জায়গা পাবেন, আগোটা পাবেন একটু এগিয়ে। আরও একটা বিচের নাম বললো, সেটা আমি ভুলে গেলাম। কোলা বিচ, একদম কোলা বিচ। রনি আমাকে মনে করে দিল। সাউথ গোয়ার কোনো একটা গলি দিয়ে যাচ্ছি, রাস্তা পিচের আর বাড়িগুলো এরকম। কোথাও ঢোকার মুখে বাড়িগুলো কালারিং ছিল, রনি ভিডিও করেনি। বিচ কাছাকাছি চলে এসেছে, এখন দেখাচ্ছে বেতুল বিচ প্রায় 5 কিলোমিটার। যাওয়ার কথা বেতুল সি বিচে, আর গুগল কোথায় নিয়ে এসছে দেখুন আমাদের। মাঝে মাঝে গুগল ম্যাপের কথা শুনলে এরকম হয়, অনেক সময় ঠিক হয়, আবার এরকমও হয়, তাই তো বল? আর যাই হোক, যে জায়গাটা নিয়ে এসে সেটা একটু দেখায়, সেটা সত্যি খুব সুন্দর জায়গা। গুগল ভুল করে নিয়ে আসুক আর আমরা গুগলের কথা শুনে চলে আসি। এটা হচ্ছে সাল রিভার, দেখুন এটা এই দিকে গিয়ে এটা সমুদ্রের সঙ্গে মিশেছে, আর ওই দিকটা হচ্ছে বেতুল। এটা হচ্ছে কারোয়ার বলে একটা জায়গা আছে, এই দিকে চলে এসেছি আমরা। আর ওই দিকটা হচ্ছে বেতুল, ওইটা, আর সমুদ্রটা ওইদিকে। এই সাল রিভারটা এরকম করে গিয়ে ওই সমুদ্রের সঙ্গে মিশেছে। হ্যাঁ, ওই দিকটা যাচ্ছি না, রাস্তাটা এখন একজন ইন্সপেক্টর এসেছিলেন, উনি বললেন যে ওইদিকে যাবেন না, এই রাস্তাটা তৈরি হচ্ছে এখন, কেউ একজন ইনলিগালি ঢুকে গেছিলো, এখনও ঢোকা নিষেধ। ওই দিকটা সমুদ্র, আর এই দিকটা হচ্ছে আপনার সাল রিভার। দুর্দান্ত জায়গায়, দেখুন ট্রলার চলছে, দেখুন ট্রলার আসছে, দেখে তো মনে হচ্ছে মাছ ধরা। হ্যাঁ, এগুলো মাছ ধরার ট্রলার, একদম শিওর। সমুদ্র থেকে মাছ ধরে আসছে, তার মানে সামনেই মোহনা আছে। চলুন আমরা যাই, এখানে টাইম নষ্ট না করে। চল আমরা পেছন দিকে যাই। ও টপ ক্লাস, একদম টপ ক্লাস। যাই না কি বিচ, কিন্তু যাই হোক দুর্দান্ত। দেখুন আমরা বেতুল বিচ এখনো পৌঁছাইনি, ওই দিকটা হচ্ছে বেতুল, আর মধ্যিখান দিয়ে চলে শাল নদী, যেটা একটু আগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওইটা। আর এটা মবর বিচ, একই, কিন্তু জাস্ট এপার ওপার মধ্যিখান দিয়ে শুধু শাল নদী চলে এসেছে। যাই হোক না কেন, যেটাই হোক না কেন, ট্রিমেন্ডাস। আমি এখন আছি সাউথ গোয়াতে, ক্রাউড নেই, কেউ নেই, আমি আর রনি, আর এখানে লাইফ গার্ড দাদা বসে আছেন। এই আমরা এখনো হোটেল খুঁজে পাইনি, আর পা কি ভেজাবো না, তাই কখনো হয়, একটু পা ভেজাই। দুই একজন ছবি তুলছে দূরে, আর আমি এখানে সাউথ গোয়াতে মবর বিচে। আমি জানি না উচ্চারণ ঠিক করছে কিনা। জলটা ঠান্ডা, ও দেখুন জলটা অনেক পরিষ্কারও, কি লাগছে সত্যি। গোয়া তুমি অপরূপ সুন্দর। এই দেখুন ঠান্ডা জল, ঠান্ডা। আর এই জায়গাটা দেখুন কেমন লাগছে, অসাধারণ অসাধারণ। ও আমি এতক্ষণ কি উচ্চারণ করলাম জানি না। এই লাইফ গার্ড যে দাদা আছেন উনি আমাকে বললাম মোবার, MOBER, মোবার। দারুণ, দেখুন একবার, আরেকবার দেখেন। দুর্দান্ত সব ছবি তুললাম, দুরন্ত সব ছবি তুললাম এখানে মোবার বিচে। আর ওই সাইডটা আছে বেতুল, পরপর ওই বিচে মোটামুটি 25-30 কিলোমিটার মধ্যে লাস্টে গিয়ে পাললেন। এই পরপর কেউ নেই, ফাঁকা বিচ, যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে বসেই থাকি। আমরা এখনো ঠিক করে উঠতে পারিনি কোথায় থাকবো। একজন বললো আগুনটাতে এমনি সস্তায় পেয়ে যাবেন হোটেল, কোথায় হচ্ছিলাম পালনে। পালনে একটু দাম বেশি হবে ওখানে রিসর্টে, আর বেতুলেও দাম বেশি হবে। বেতুলটা জানি না ঠিক করতে পারবো কিনা, সময় হয়ে যাচ্ছে। আপনারা যে ব্রিজটা টপকালাম, আসার সময় ব্রিজটা টপকানো উচিত হয়নি, গুগল আমাদের ব্রিজ টপকে দিয়েছে বেতুল ব্রিজ আসার জন্য। পরে দেখাচ্ছে নদী টপকে বেতুল দেখাচ্ছে রাস্তা। ছাতা একটা বাঁক নিলাম, বাঁক থেকে বেতুল ফোর্ট 2 কিলোমিটার। আগে বেতুল ফোর্টটা একবার দেখে আসি, চলুন। বাহ সুন্দর, এদিকে দারুণ দারুণ।
আমি তো কোনোদিন কেরালা যাইনি, কেরালা সিনসিনাটি এরকম দেখেছি বিভিন্ন ভিডিওতে আর টিভির প্রোগ্রামে। ও আমরা আগে ওই দিকটা ছিলাম, শাল নদী এটা, আমরা ওই পাড়টা ছিলাম, কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দারুণ জায়গাটা, দারুণ। অবশ্যই আসবেন গোয়া এলে, বেতুল মনে রাখবেন। ও রাইডটা দারুণ হচ্ছে। ও টপ ক্লাস, টপ ক্লাস। কি জায়গা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি, সরি স্কুটি চালিয়ে যাচ্ছি। দারুণ, মোহনায় চলে এসেছি। দারুণ দারুণ জায়গা। ও এক মনোরম বাইক রাইড হচ্ছে আজকে। 2-3 দিন ধরে চালাচ্ছি, কিন্তু এত সুন্দর নয়। সব মাছ ধরছে। আর দেখুন কোথায় চলে এসেছি, এখানে মন্দির আছে। ও দারুণ জায়গা, দারুণ, সুপার জায়গাটা। এখনো ফোর্টের দেখা পাইনি, আমাদের মতন পেছনে আরও কিছু পর্যটক এসছে, তারাও খুঁজছে, আমরাও খুঁজছি। ফোর্টের দেখা পাইনি, কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ডটা যেটা দেখেছি বা দেখছি সেটা দুর্দান্ত। আর রনি দেখুন পাড়ায় রকবাজি করে অভ্যেস, এই বসে পড়েছে রকে। এই দেখুন রকই তো, এটা রক না, পাথর না। হ্যাঁ সমুদ্র তো কি হয়েছে, রক তো। এটা নদী না সমুদ্রকে বল। হ্যাঁ মাঝখানে। হ্যাঁ একটা কথা আছে হিন্দিতে, বগল মে বাচ্চা শহর মে ঢিন্ডোরা। আর এই রনির জন্য আমাকে ওই অতবদ্ধ যেতে হলো। তারপরে এখানে এসে যেখানে দাঁড়িয়েছিলাম এখান থেকে দেখে এইটাই বেতুল ফোর্ট। দেখুন বলে আমি বলেছিলাম, বলেনি কিন্তু বেতুল ফোর্ট এটা। যাই হোক, রনির ভুলেই হোক বা আমাদের মানে কি বলতো, মানে অমনোযোগী হওয়াই হোক, ভালো একটা সিন দেখলাম। চলো একটু দেখে আসি একটু বেতুল ফোর্ট। জানি না ভেতরে ঢুকতে পারবো কি না। আর এইটা একটু জাস্ট বাইরে থেকে দেখাই। দেখুন সাপ পাক থাকলে জঙ্গল হয়ে গেছে বেতুল ফোর্ট। একটু যাই ওপরে, এই দিক দিয়ে একটা ভালো ভিউ পাওয়া যাবে মনে হচ্ছে। চলুন তো যাই। হ্যাঁ একদম, এখানে আসবেন সাবধানে আসবেন, জঙ্গল। ও টপ ক্লাস। এই হচ্ছে বেতুল ফোর্টে এসে গেছি আমরা। আর এখান থেকে বোধহয় নজরদারি চলতো। দেখুন পুরোনো দিনের কামান, আর এখান থেকে ভিউ একদম দুর্দান্ত। এটা মোপার বিচ, আর এই যে শাল নদী, এটা পুরোটা শাল নদী। আর এখানে মোহনা, এটা দেখে ভালোভাবে বোঝা যাচ্ছে। আর ওই ওখানে সব মাছ ধরছে, ওই সাইডে গিয়ে আমরা ছবি তুলছিলাম। কেমন লাগছে? দারুণ লাগছে বল। আমি এখনো বেতুল দুর্গতে দাঁড়িয়ে আছি, বা বেতুল ফোর্ট যেখানে বলে না, সেখান থেকে এরকম একটা টপ ক্লাস ভিউ পাচ্ছি। একটা জিনিস আপনাদের সঙ্গে খুব শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে আমরা ইনস্টাগ্রাম যারা দেখি না, মানে ইনস্টাগ্রামে যেসব রিলস দেখি, আমার মনে হয় ওরা ওভার হাইপ করা হয়। যেমন পাড়া রোড আমরা দেখবেন ইনস্টাগ্রামে খুব চলে, আর ফন্টেনাস ইত্যাদি যেসব জায়গা ঠিকঠাক, কিন্তু কখনো বেতুল ফোর্ট থেকে ভিউ এরকম দেখায় দেখবেন, দেখায় না। কিন্তু এইগুলো হচ্ছে আমাদের ইউটিউবারদের কাজ। কেন মানুষ ইউটিউবারদের বিশ্বাস করে, এটা একটা কাজ, ঠিক আছে। বিশেষ করে ট্রাভেল ইউটিউবার, তারা খুব একটা ভুলভাল বলে না। তো পাড়া রোড বা অন্যান্য জায়গায় ঠিক আছে, কিন্তু এই জায়গাটা ভিউ কিন্তু আমার অনবদ্য লাগছে। এক কথা টপ ক্লাস ভিউ, সত্যি কথা বলছি। এখানে আসবেন দেখবেন, সত্যি কথা বলছি, মানে মেসপরাইজ হয়ে যাবেন এখানটা এসে। এত সুন্দর, ক্যামেরা তো অত সুন্দর আনতে পারছে না দৃশ্যপট। যাই, আপনাদের সামনে একটা কথা, সত্য কথা তুলে ধরলাম, যাওয়া যাক। এবার একটু পাহাড়ের উপরে উঠছি, সমুদ্র, পাহাড় আর জঙ্গল, এই নিয়ে আমাদের গোয়া ট্রিপ। গুগল উল্টোপাল্টা দেখাচ্ছে বলে গুগলকে আর ভরসা করছি না। আমরা বিভিন্ন এখানকার যে লোকাল আছে তাদের জিজ্ঞেস করছি। এখানে একটা এইচপি পেট্রোল পাম্প ছিল, সেখানে একজন লেডি কাজ করে, তাদেরকে জিজ্ঞেস করলাম। তারা বললো প্রথমে এই পথে চলে যান, কাবো তেরেমা ফোর্ট আছে, সেখানে কাবো তেরেমা বিচ আছে, এই রাস্তাটা হচ্ছে এরকম, আমরা চলে যাচ্ছি সেই দিকে। সত্যি কথা বলছি, কোনো ট্যুর নেই, কোনো প্ল্যান নেই, ঘুরছি। হয়তো একটু পেট্রোল পুড়ছে, কিন্তু এর মধ্যে একটা আলাদা আনন্দ আছে, এক কি বলো, বাধাহীন আনন্দ। চলুন
আর আমরা কষ্ট করি কেন? যাতে আপনাদের সুবিধা হয়, আপনারা এরপর এরকম করে ট্যুর প্রোগ্রাম করে চলে আসবেন, কিছুটা আমাদের শুনবেন, কিছুটা নিজস্ব শুনবেন, বাদবাকিটা গুগল থেকে সার্চ করবেন। তাহলে এত কষ্ট করছি, একটা সাবস্ক্রিপশন তো আমাদের প্রাপ্য, তাই না? করবেন তো, করবেন তো, চলুন। ওফ, কি দুর্দান্ত ল্যান্ডস্কেপ, সত্যি কথা বলছি। কেন মানুষ গোয়া আসতে চায় এবার বুঝতে পারছি, বিশেষ করে সাউথ গোয়া, ট্রিমেন্ডাস ল্যান্ডস্কেপ। নর্থ গোয়াও খুব ভালো, সাউথ গোয়া সত্যি প্রকৃতি এত সুন্দর। অবশেষে আমরা কাবোদারামা ফোর্টে, এখন বাজে হচ্ছে 1:48, দুটো বাজবো করছে। রনি কিন্তু এখন সকালবেলাতেই কিচ্ছু খায়নি, আমি তবু খাওয়া দাওয়া করেছি। একটা জিনিস মনে করাবেন, কাবোদারামা ফোর্টে আসলে এখানে কিন্তু আইডি দিতে হবে। যদি আপনার গ্রুপে আসেন একজনের আইডি দিতে হবে আর ফোন নাম্বার দিতে হবে। একটা নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার বলবে, তখন চেক আউট এখান থেকে যখন করবেন তখন ওই নাম্বারটা বলতে হবে। এই হচ্ছে কাবোদারামা ফোর্টের এলাকা, চারদিকে জঙ্গল, আর এটা ফোর্টের স্ট্রাকচার। এটাকে কাবোদারামা ফোর্ট, আর জায়গাটার নাম হচ্ছে কানাকোনা। এখানে একটা চার্চ আছে, কাবোদারামা সেন্ট অ্যান্থনি চার্চ। রাস্তাটা কিন্তু একটু এবড়ো খেবড়ো, কিন্তু হাঁটতে অসুবিধা হবে না, আর ফ্ল্যাট রাস্তা, চড়াই উতরাই নেই। কাবোদারামা বিচে নামার জায়গাটা দেখুন, দেখুন এখানে কোনো স্টেয়ার করা নেই, কিন্তু এরকম পাথুরে একটা স্ট্রাকচার আছে, সেটা কেটে কেটেই এরকম স্টেয়ার বানানো হয়েছে। এরকম এরকম। ও, বয়স্ক লোকেদের পক্ষে যদি হাঁটুর দোষ বা কোমরের দোষ আছে, ট্রাই করবেন না, ওপর থেকে দেখবেন। ট্রিমেন্ডাস জায়গাটা, কাবোদারামা অবশ্যই আসবেন, দেখুন শুধু। এটাকে পেবেল বিচও বলা হয়। আর কাবোদারামা ফোর্ট থেকে আমরা চলে এলাম কাবোদারামা যে বিচ। আর একটা রেফারেন্স দিই যে এখানে আসতে পারবেন কিনা, রেফারেন্সটা হচ্ছে এরকম: যদি কোনো পুরুলিয়া গিয়ে থাকেন, বামনি ফলসে গিয়েছেন বা দুর্গা ফলসে গিয়েছেন, আর কোলাখামে যদি চাঙ্গে ফলসে গিয়ে থাকেন, যদি পেরে থাকেন, এটা কোনো ব্যাপারই না জায়গাটা। জাস্ট একটা রেফারেন্স দিলাম, কোনো টাফনেসই নেই এখানে। কিন্তু যারা এই জায়গাটা পারেননি, বা তারা বা কোমরের সমস্যা আছে বা হাঁটুর সমস্যা আছে, তারা এটাকে অ্যাভয়েড করুন। বামনি ফলসের সিঁড়িগুলো এরকম টাইপের, ওটা অনেকটা, বামনি ফলস অনেকটা, পুরো এরকম স্ট্রেট, আর সিঁড়িও প্রচুর ওখানে। দারুণ ছবি তোলার জায়গা আছে। আমরা এখন ছবি তুলব না, আমরা নিচের দিকে চলে যাব। আচ্ছা, একটা জিনিস বলুন, ইনস্টাগ্রামে কি করে এটাকে কালারিং করে দেখায়, তাই না? কিন্তু এরকম কি মনে হচ্ছে? একদমই মনে হচ্ছে না। আর কি নোংরা করে রেখেছে দেখুন, এত সুন্দর জায়গাটাকে দেখুন বোতলে বোতলে একাকার অবস্থা। আমরাই জায়গা নষ্ট করি। ও সুপার, জলের কালারটা দেখ শুধু, ডিফারেন্ট কালার লাগছে কিনা? ডিফারেন্ট না, এখানে একটা ওখানে একটা। এই জায়গাটার জলটা ঘোলা ঘোলা, আর ওটা ওই জায়গার জলটা পুরো নীল। ও ও টপ ক্লাস, একদম টপ ক্লাস। আমরা জাস্ট কাবোদারামা বিচে এসেছি ফোর্ট হয়ে, প্যাবেল বিচ যেটাকে বলা হয়। আর এখানে এসে আমার একটা প্রশ্ন, রনিকে, নর্থ গোয়া ঘুরেছিস, প্রায় বেশিরভাগ বিচ ঘোরা হয়ে গেছে, সাউথ গোয়াতে মাত্র দুটো বিচে এলি। হ্যাঁ, নর্থ গোয়া ভালো না সাউথ গোয়া ভালো? সাউথ গোয়া। কেন ভালো বল? প্রথম কথা স্যার, এখানে যারা নেচারকে ভালোবাসে, হ্যাঁ, আর তাদের জন্য একদম আদর্শ জায়গা। হ্যাঁ, যারা খুব মানে কি বলবো, নিরিবিলি জায়গাতে প্রকৃতির মধ্যে থাকতে চায়, হ্যাঁ, তাদের জন্য স্যার একদম ঠিক জায়গা। হ্যাঁ, কারণ এখানে দেখুন স্যার, সামনের কিছুটা জলই স্যার ভোলা, হ্যাঁ, তারপর কিন্তু পুরো সমুদ্রের অ্যারাবিয়ান সি এর যে জলটা আছে না, হ্যাঁ, হ্যাঁ, পুরোটা ব্লু। একদম। ওই দূরের পাহাড়ে জলটা যখন ধাক্কা লাগছে কেমন হচ্ছিল দেখুন এইটা। ও দেখতে পাচ্ছেন, দেখুন শুধু কি ট্রিমেন্ডাস লাগছে এই জায়গাটা। দেখুন জলটা যখন পাহাড়ের ওই গোড়ায় গিয়ে আঘাত খাচ্ছে, যে পরিমাণ জলোচ্ছ্বাস হচ্ছে,
সেটা এক কথা অনবদ্য। আমি জানি না কতটা আপনাদের সামনে ক্যামেরায় তুলে ধরতে পারছি, কিন্তু দূর থেকে আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি এতটা দূরে আছি কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি। ট্রিমেন্ডাস, অবশ্যই আসতে হবে। কাবো দে রামা যে বিচ আছে বা পেবেল বিচ আছে সেখানে আসতেই হবে। আর এই হচ্ছে পেবেল, এখানে আছে। দুটো 14 বাজে বেরিয়ে যায় এখান থেকে। দুরন্ত টাইম কাটালাম এখানে। অবশ্যই আসবেন এই পেবেল বিচ আর কোপা দে রামা, ফোর্ট এবং বিচ দুটোই। এখনও পেবেল বিচে আছি। আর একটা নিম্বু সোডা, নিম্বু সোডা না? একদম ভালো, খুব ভালো, দারুণ লাগছে। আর রনি খালি পেটে ডাবের জল খাচ্ছে, কিচ্ছু খায়নি সকাল থেকে। আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মানুষের সঙ্গে মিশি। এই দাদার সঙ্গে এখনই কথা বলছিলাম। এই পেবেল বিচ থেকে উঠে আসবেন, ওনার একটা কোকোনাটের দোকান আছে। দারুণ মানুষ, স্প্যানিশ বলে, সব ভাষা বলে, আরবি বলে, ইংলিশ বলে, হিন্দি বলে, বাংলাও বলে। দারুণ। দাদা ये आपको दिखा दो एक बार मेरा यूट्यूब में। এ দাদা একবার চিনে নিন, আসলে অবশ্যই এই দাদার কাছে একটু স্প্যানিশ শিখে যাবেন। ওকে বাই, চলো। আমরা কাবো দে রামা পেবেল বিচ থেকে চলে আসি। কাবো দে রামা আরেকটা বিচ আছে, সেটা হচ্ছে কাবো দে রামা স্যান্ড বিচ। সেটা অন্যদিকে, দেখা যাক আমি যেতে পারি কি না। ক্লান্ত লাগছে প্রচণ্ড। আর এই হচ্ছে ফোর্টের ওয়াল, ওই দিক দিয়ে ওঠা যায় ওপরে। ওখান থেকে বোধহয় একটা ভিউ পাওয়া যায়, ওপরে ওঠা যায় কিনা আমি জানি না। যাবি একবার? চ। গরুর শিংগুলো যা দেখে ভয় লাগছে, বাপরে। মাথা ঘুরিয়েছে, আমি ভয় পেয়ে গেছি। দেখুন ফোর্টের তোপ ওই যে লটাপটি খাচ্ছে। আর রনিবারে বাড়ি দিয়ে যাব, ওর বাবা মাকে দেখাবে আর বাড়ির ছাদে লাগাবে। তার কেউ এলে ওই দিয়ে শুট করে দেবো। হ্যাঁ, খালি ওসব উল্টো পাল্টা। চলুন, আমরা কাবো দে রামা যে ফোর্ট আছে সেই ফোর্টের একটা উপর থেকে একটা কেমন ভিউ লাগে, সি ভিউ। কেউ যায়নি কিন্তু, সবাই ওই পেবেল বিচ দেখেই চলে গেছে। আপনারা কিন্তু এটা করবেন না। এই বললাম না, ইনস্টাগ্রাম বেশি ফলো করবেন না। আর করলেও ভালো ভালো ইউটিউবারদের ইনস্টাগ্রাম ফলো করবে, যেমন আমি trendy_traveler123। চলুন, কোনো ব্যাপার না, উঠতেই পারবেন। ফ্যান্টাস্টিক। এখানে কতগুলো তোপ গড়াগড়ি খাচ্ছে। আচ্ছা, আমরা ওই সাইড দিয়ে হেঁটে হেঁটে এলাম, বুঝলেন তো? এখান দিয়ে ওটা কয়েকটা সিঁড়ি, আর জাস্ট এই স্লোপটা দিয়ে উঠে গেলাম। আর এই আমি, আর এদিকের ভিউ এরকম। সরে যা, আগে আমাদের দর্শকরা দেখবে। দেখুন ট্রিমেন্ডাস, এখানে দারুণ দারুণ ছবি আসবে, কিন্তু কেউ নেই, অনেকে আসেই না এই দিকটা, শুধু ওই পেবেল বিচ ঘুরে চলে যায়। ফ্যান্টাস্টিক ভিউ। বেশি তোপগুলো এখানে লাগানো থাকতো, এই জায়গাগুলো এখন খুলে দিয়েছে বলে এই জায়গায় নারকেল গাছের শাড়ি দেখুন। এই হচ্ছে ভিউ। চলুন বেরিয়ে যাই এখান থেকে। দারুণ একটা ভিউ দেখলাম, দুদিক দিয়ে সুন্দর, খুব ভালো। অবশ্যই আসবেন এখানে। কাবো দে রামা ফোর্ট টাইমিংটা একটু দেখে নিন, 9:30 থেকে 5:30। আর এখানে আসতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। চলুন বেরিয়ে যাই। এবার আমরা চলেছি কোপা দে রামার যে স্যান্ড বিচ আছে সেটা দেখতে। এটা দেখলাম পেবেল বিচ, যেটা দুর্দান্ত লাগলো। এবার স্যান্ড বিচটা কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। জাস্ট এখান থেকে 1 কিলোমিটার, আর রাস্তা এইরকম। চলুন যাওয়া যাক। দেখুন কোপা দে রামা যে স্যান্ড বিচটা আছে সেটা যাওয়ার রাস্তাটা কিন্তু একটু কাঁচা। দেখুন এইরকম রাস্তা, একটু স্কুটি সাবধানে চালাবেন, তাহলে চাকা স্কিড করতে পারে। আমাদের স্কুটিটা এখানে পার্ক করলাম, আমাদের লাগেজ ওখানে আছে। আর একটু কাবো দে রামা যে স্যান্ড বিচটা একটু দেখিয়ে আনি আপনাদের।
একটু নিচে হালকা নিচে নামতে হবে। রাস্তাটা কিন্তু এরকম। এখানে একটা দোকান আছে স্টল খাওয়া দাওয়ার, ভয় পাবেন না, এগিয়ে চলুন, এমনি ভালো জায়গা। বাহ, যাওয়ার রাস্তাটা দেখবি। ওহ, ট্রিমেন্ডাস ভিউ, ট্রিমেন্ডাস ভিউ। কাপো দে রামা, সত্যি কথা তুমি আমাকে অবাক করেছো। কাপো দে রামা একদম যেমন পেবেল বিচ সেরকম স্যান্ড বিচ। পাথর আছে, পাথরে বিচ, কিন্তু আবার স্যান্ডও আছে এই সাইডটা দেখো। আর ছোটো ইনফরমেশান দিই, সেটা হচ্ছে কাপো দে রামা যে বিচে আমি দাঁড়িয়ে আছি, স্যান্ড বিচটা, এটা প্রাইভেট প্রপার্টি। এখান থেকে রাস্তা ছিল, বর্ষায় কি হয়েছে দেখুন, গাছটা উল্টে পড়ে আছে, এখানে রাস্তাটা পুরো ধ্বংস হয়ে গেছে। আর বললো আমাকে নামতে হলে নিচে পাথরের রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। তো এখন জলের যা তোর, এখন না যাওয়াটাই ভালো। এনারাই বলছেন, লোকাল যারা আছেন, ইনি হোটেলে কাজ করেন, বলছে এখন না যাওয়াই ভালো, এমনি এখান থেকে এনজয় করুন। কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি দৃশ্যপট, সত্যি কথা বলছি টপ ক্লাস। আর এখানে আসার বেস্ট টাইম উনি বলছেন যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ওই সময়টা বেস্ট টাইম এইসব বিচ এনজয় করা। তখন বলছে সমুদ্রটা আরও পিছিয়ে যায়, পুরো একদম স্যান্ড থাকে, খুব ভালো করে এনজয় করা যায়। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এটাই দুর্ধর্ষ লাগছে, বিশেষ করে এই জায়গাটা ট্রিমেন্ডাস, কত সুন্দর, মানে একটা সেই পিকচার পারফেক্ট বলে না, সেরকম টাইপের বিচ এগুলো, প্রত্যেকটা বিচই। এখানে পাথুরের ব্যাপারটা বেশি। দেখ, এখানে নামতে গেলে কষ্ট করে একটু ওই সিঁড়ি দিয়ে নামতে হবে, ওপর দিয়ে একটু পাহাড়ের ওপরে আবার যেতে হবে, হালকা পাহাড় বলবো না, ছোটো উচ্চ টিলা মতন। এবার সোজা পালোলেম। চলো, আজ আমার 7000 স্টেপও হয়ে গেল, আমার স্মার্ট ওয়াচ জানান দিচ্ছে। চলো ওপরে উঠি, স্কুটি নিয়ে এগিয়ে পড়ি। একটু ওপরে চলে এসেছি, যে কোপা দে রামা স্যান্ড বিচ আছে তার থেকে ওপরে চলে এসেছি। তার সেখান থেকে ভিউ এরকম। ঘুরে ঘুরে ক্লান্ত, শুধু ফল খেয়ে যাচ্ছি। এখন কোকাম বলে এখানে একটা ফল আছে, তার কি শরবত খাচ্ছি, ভালোই খেতে। আর ভিউটা দেখুন কেমন লাগছে, শরবতটাও দারুণ, ভিউটা তো আরও ভালো, চরম। 50 টাকা সোডা দিয়েছে। এখানে অনেকক্ষণ সময় অতিবাহিত করলাম, চলুন বেরিয়ে যাই। এবার আমাদের পালোলেম পৌঁছতে হবে, ওখানে হোটেল খুঁজতে হবে। একজনের সঙ্গে কথা হয়েছে, দেখা যাক কী রেট বলে। চল রনি, আমি কোকুমে সর্বদা, আর রনি খিদে পেয়েছিল, ও একটা পাউরুটি আর অমলেট খেলো। দেখুন কাপো দে রামাতে আমার এই দিকটা একটা ভিউ পয়েন্ট আছে, যদিও এটা প্রাইভেট, সেটা আপনারা দেখতে যেতেই পারেন, ওর জন্য পুরো চার্জ লাগবে না। আমি যেখানে বসে জুস শরবতটা খেলাম, সেখান থেকে ভিউ কিন্তু দারুণ, সেখান থেকে ভিউ কিন্তু দুর্দান্ত। আর মনে হয় না এখানে আর যাওয়ার দরকার পড়বে। এবার আমরা এই সোজা এই পথ দিয়ে ধরে চলে যাব, আর সোজা গেলে পেবেল বিচ। আমাদের তো দেখা হয়ে গেছে। এখান থেকে পালোলেমের দূরত্ব দেখাচ্ছে 23 কিলোমিটার, তাই তো রানি? গুগল ম্যাপ দেখাচ্ছে। আর সময় দেখাচ্ছে কতক্ষণ? 40 মিনিট, মানে 20 মিনিট হাফ করে দিয়েছে। আচ্ছা চলুন যাওয়া যাক। গাড়ি চালালে অত গরম লাগছে না, কিন্তু এমনি রোদ্দুরে দাঁড়ালে বেশ গরম লাগছে, ঘামছি। আবার ছামায় দাঁড়ালে গরম লাগছে না অতটা। ও টপ ক্লাস, একদম টপ ক্লাস, হ্যাঁ দারুণ। পালোলেম যাওয়ার কিন্তু আরেকটা রাস্তা আছে, যেটা মাঠগাঁও থেকে হাইওয়ে আছে। আমরা কোপা দে রামা থেকে একটা ভেতরের রাস্তা বা পাহাড়ি রাস্তা দিয়ে আসছি বলে একটু ন্যারো রাস্তা এটা, যদিও বাস চলছে কিন্তু রাস্তায়। আর রাস্তাটার কিছু জায়গায় একটু ভাঙা ভাঙা ছিল, তবুও ভালো রাস্তা, খুব ভালো রাস্তা, স্কুটি চালাতে কোনো অসুবিধা হবে না। 4:30 বাজে অবশেষে আমরা পালোলেমে পৌঁছে গেছি, পালোলেম বিচে। পালোলেম অনেকক্ষণ আগে পৌঁছে গেছি, পালোলেম বিচে। এই তার ট্যাক্সি স্ট্যান্ড বা স্কুটি স্ট্যান্ড, যে 24 আওয়ার্স ট্যাক্সি পরিষেবা পাওয়া যায়, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার দোকান। আর এই হচ্ছে পালোলেম বিচ। পালোলেমে আমাদের হোটেল পেয়ে গেছি। আমি এতক্ষণ ভিডিও করে নিই, জাস্ট এসে একটু যেগুলো ফর্মালিটিস ছিল সেইগুলো ফুলফিল করছিলাম। এই রুমটা দিচ্ছে 101, হোটেলের নামটা বলছি পালোলেম রেসিডেন্সি, এটা রিসর্ট টাইপের। এটা নেওয়ার কারণ আমি একটু পরে বলছি। এইটা হচ্ছে আমাদের রুম, দেখুন আমার লাগেজগুলো রেখে দিয়েছি। আর এই যে হচ্ছে একটা কিং সাইজ বেড, ফ্রিজ আছে, সাইড টেবিল আছে এখানে একটা, এখানে একটা, আর এসি রুম, টিভি আছে। আর এই লাগেজগুলো এখানে রেখেছি, এদিকে একটা টেবিল আছে। আর
রুমটা বেশ বড় রুম, বেশ বড়, কিন্তু যেটা আমার রুমটার মধ্যে লাইটটা একটু কম লাগছে। যাই হোক, এইটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে একটা বেসিন আছে, এখানে আছে মিরর, আর যা থাকে গিজার থাকে, এই যা থাকার কথা সব কিছুই আছে। এই হোটেলটার ভাড়া আমার থেকে নিল হচ্ছে 1300 টাকা পার ডে, পার নাইট আদার, মানে আমার 650, রনির 650, আমরা দুদিন থাকবো, 2600 টাকা দেবো। এই রুমটা নেওয়ার কারণ কি, এদের 5টা রুম আছে, এটা দেখাই। এটা এই বাইরে বেরিয়ে এলাম, আর চেষ্টা করে এখন ভিডিওটা কিন্তু কন্টিনিউ করছি। এইখানে একটা দরজা আছে, এবার পার্কিং আছে কিন্তু সামনে, আর এই যে বিচ, এই দেখুন বিচ, এই যে বিচ, এখান থেকে গেলে বিচে আপনি নামতে পারবেন। আমরা একটু পরে স্নান করতে যাবো, সেটা তো দেখাবোই আমি। আগে আমরা খাওয়া দাওয়া করে আসি, তারপর আপনাদের সঙ্গে এই জায়গাটা শেয়ার করবো। চলো নি খাওয়া দাওয়া করে আসি, এবার কোথায় খাচ্ছি সেটাও আপনাদের দেখাবো, কিচ্ছু বাদ দেবো না। আমি খুব খিদে পেয়েছি, আমি আজকে সারাদিন কিছু খাইনি। সেই সকালবেলা সাবওয়েতে যে একটা স্যান্ডউইচ খেয়েছিলাম, আর তারপর আর কিচ্ছু খাইনি, চা জুস খেয়ে যাচ্ছি শুধু। যাই হোক, এই নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, যদি আপনাদের পছন্দ হয় আপনারা আসতে পারেন। কিন্তু আমার মনে হয় অফ সিজন বলে রেটটা একটু কম। আমি 1200 টাকা বলেছিলাম, রাজি হয়নি। তবে একদম বিচের কাছাকাছি তো, এগুলো মনে হয় সিজন টাইমে ধরুন ডিসেম্বর বা ইত্যাদির সময় কিন্তু আপনার 2000-2500 টাকা হতে পারে। আচ্ছা, এই রাস্তা আসার পথটা একটু ন্যারো, এটা কিন্তু খেয়াল রাখবেন। লাগেজ যদি নিয়ে আসেন, ওরা বললো আমরা হোটেলের লোক দিই, আমরা লাগেজ বহন করে দেবো। আমাদের সেরকম লাগেজ নেই বলে আমরা নিয়েছিলাম। এখানে আসার পথে আরেকটা আছে, দেখতে পাচ্ছেন অ্যানভিল প্লেস, এইটা দেখুন রুমস অ্যাভেলেবেল, এসি নন এসি। দেখুন এর ফোন নাম্বারটাও নিয়ে নিতে পারেন। এই যে দেখুন পারালেম বিচ গোয়া, এটাও এই বিচ থেকে ওই এখান থেকে ধরে, কিন্তু ওইটা বেশি কাছে, আমরা যেটা আছি সেটা বেশি কাছে। দেখাবো আমরা একটু খাওয়া দাওয়া করে স্নান করবো। এই গোয়া এসে কদিন ধরে সমুদ্রে স্নান করা হয়নি। রনি বারবার বলছে স্যার স্নান করবো, ও আজকে স্নানও করেনি, এত ফালতু ছেলে, একদম বাজে কথা বলি না, স্নানও করেনি জানেন, মানে পরে স্নান করবো। তো যাই হোক, চাবি এনেছিস? ও স্যার কদিন ধরে স্যার 2বার করে চান করেছি স্যার। ও তাই জন্য আজকে আর করেনি, অ্যাভারেজ হয়ে গেছে। বাহ, খুব ভালো লজিক, খুব ভালো লজিক। সারা মে মাসে 2-4বার করে চান করবি, ডিসেম্বর মাস আর চান করতে হবে না, বুঝতে পারছিস তো? খুব ভালো লাগছে। করবে দেরিতে, খাওয়া দাওয়ার পর। মানুষ সাধারণত উল্টো কাজটা করে, চান করে খাওয়া দাওয়া করে, তুই সোজা কাজ করছিস। ঠিক আছে, প্রচুর গেস্ট হাউস আছে পালোলেমে, প্রচুর গেস্ট হাউস আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু জায়গাটা হেভি জায়গা পালোলেম, সাউথ গোয়ার আমার মনে হয় অন্যতম সেরা জায়গা। যেমন দামি হোটেলও আছে, আর সস্তায় পুষ্টিকরও আছে, কিন্তু খুব সস্তা সেরকম ভাববে না। যেটা এখানকার বিনিময়ে সস্তা সেটা আমি তুলে ধরবো। এই দেখুন ঢোকার রাস্তাটা, এই যে জাস্ট একটুখানি, এই 100 মিটার এলেই হচ্ছে মেন রোড। কিন্তু এসে আমরা পোলাও অর্ডার করেছি, এটা রনির চয়েস, একদম ঠিকঠাক চয়েস ওর। 160 টাকা নিয়েছে পোলাওটা, আমরা দুজন শেয়ার করে নিচ্ছি। আর এটা পনির কী দিল? পনির মাখনি, এটা বোধহয় 200 কত টাকা দাম নিল। ওই মোটামুটি সব মিলিয়ে 270 আর 160, 430 টাকা মতন হয়েছে। এবার যে ট্যাক্স নেই আলাদা কথা। খেয়ে দেখি, গন্ধ তো দারুণ ছাড়ছে, খুব ভালো ছাড়ছে। পোলাওটা খেয়ে দেখি, দারুণ করে। এর পনিরটা খেয়ে দেখি, পনির গ্রেভিটা খাই না, দুর্দান্ত করেছে। হেভি রে। সানমুন যে গেস্ট হাউস আছে পালোলেমে, তার পাশে এরকম একটা রেস্টুরেন্ট আছে, পিওর ভেজ। এটা এনে খাওয়া দাওয়া করলাম। সত্যি কথা বলছি, খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো, রান্নাও খুব ভালো। কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে খুব এক্সপেন্সিভ। একটা কতটা এক্সপেন্সিভ বলছি, একটা রুটি, তাওয়া রুটি 30 টাকা দাম নিল। পোলাওটা যেটা দিয়েছিল, আমার আর রনির এত খিদে পেয়েছিলো, ওটা হাফ আপ করে নিয়েছিলাম, খিদে মেটেনি। পোলাওটা দুর্দান্ত করেছিল, পনিরটাও দুর্দান্ত করেছিল, কিন্তু যেহেতু খিদে মেটেনি তাই জন্য আমরা একটা করে তাওয়া রুটি অর্ডার করি, অন্য রুটি ছিল না, সেটা 30 টাকা করে দাম নিল। এটা প্রচণ্ড এক্সপেন্সিভ লাগলো। নর্থ গোয়াতে তন্দুরি রুটি 25 টাকা দাম ছিল, 25 টাকা বা 30 টাকা দাম ছিল, ঠিক মনে পড়ছে না, কোনো একটা ব্লগে বলেছি আমি। কিন্তু সেই রুটিগুলো বেশ মোটা ছিল এবং খেতে ভালো ছিল। এই রুটিটাও খেতে ভালো, কিন্তু অত্যাধিক দাম। আর জলের বোতল মিনারেল ওয়াটার 40 টাকা 1 লিটার। তাই জন্য আমি রনি যাচ্ছি এখন জলের বোতল খুঁজতে, তাই তো 515 টাকা বিল হলে দুজনের। এই খেয়ে জলের বোতল কিন্তু খেতে দিই, নর্মাল জল খেয়েছি আমরা। এখানে জল এমনি ভালো, জল ভালো একদম, এটা ঠিক বলেছে। চল সামনে চল। এখন প্রায় সন্ধ্যে 6টা বাজে। আমরা খাওয়া দাওয়ার পর 5 লিটারের একটা জল কিনে সোজা চলে এসেছি রিসর্টে। সেখান থেকে যাবো একটু স্নান করতে।
তো আর সুযোগই হবে না সমুদ্রে স্নান করার। আরব সাগরে স্নান করবো না সেটা তো হতে পারে না। বঙ্গোপসাগরে বহু স্নান করেছি, আন্দামানে গিয়ে স্নান করেছি, সেটা বঙ্গোপসাগর না ভারত মহাসাগর জানি না। বিশেষ করে হ্যাবলকে, রাধানগর বিচে। আর এই হচ্ছে জল বেড়েছে আগের থেকে। কি দুর্দর্শ লাগছে বলুন তো, সানসেট হচ্ছে আর আমি এখন পালোলেম বিচে দাঁড়িয়ে আছি। ট্রিমেন্ডাস, শুধু খেয়াল করে এই জায়গাটা অসাধারণ, এক কথা দুর্দান্ত, দুরন্ত। এইখানটা দেখুন, টপ ক্লাস, একদম টপ ক্লাস। স্নান করতে করতে ভিডিও করা খুব চাপের। এটা তো এমনি জল না, নোনা জল, ফোন পড়লে শেষ। রনি আসিস না, রনি বাড়িতে বলে দিয়েছে জলের থেকে ওকে দূরে রাখতে। সেরকম লাগছে ব্যাকগ্রাউন্ডটা দেখুন, স্নান করাটা গুরুত্বপূর্ণ না। জলটা বেড়েছে, আমার মনে হচ্ছে এই তীর্থটার কাছে চলে যাই। দারুণ লাগছে ভীষণ ব্যাকগ্রাউন্ড, মায়াবী, সত্যি মায়াবী। ভারতবর্ষে কত সুন্দর সুন্দর জায়গা আছে, হওয়াই যায় না। পালোলেমে স্নান করছি এই আমি আর রনিকে ছাড়তে মারা, ওকে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত বেঁধে দিয়েছি। আর চিন্তা লাইফ গার্ডও পিপি বাসি মারছে, বেশি দূর যেতে দিচ্ছে না। আর যেটা বলার সেটা হচ্ছে এখান থেকে সূর্যাস্ত অসাধারণ। এখন প্রায় 6:25 মতন বাজে, দুর্দান্ত লাগছে এখান থেকে সূর্যাস্ত পালোলেমে। ট্রিমেন্ডাস, কত আলো দেখুন তো। এই সাইডে আমাদের ওখানে একটু অন্ধকার হয়ে গেছে তখন। বিচে, পালোলেম বিচে ক্রিকেট খেলারও সুবিধা হয়ে গেল, ভাইরা খেলছে। আর আমি বললাম একটু বল করবো, বলে হ্যাঁ ঠিক আছে রনি একটু ভিডিও কর। রনি ভিডিও করবে। নাইস বল, নাইস বল। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।